নেক্সট উইকে পাবা আর কি। এর মধ্যে যদি তোমরা বাক্সে যাও, দেখবো যে বুক ভ্যাকসিন ডিজাইন নামে একটা মানে একটা ইউনিট আছে, সেখানে হচ্ছে তোমার এই একটা সাবসেকশন আছে, ওটা হচ্ছে ভ্যাকসিন ডিজাইন মেথডস অ্যান্ড প্রোটোকলস ভলিউম 1। এই বইটা আছে, এই বইটা হচ্ছে তোমরা ডাউনলোড করে রেখে দিও আর কি। হ্যাঁ, এটা এটা একটা ভালো বই আর কি, এবং এখান থেকে কিছু জিনিস এই ভ্যাকসিন, ক্যান্সার ভ্যাকসিনে আমি দিয়েছি আর কি। এই ধরনের কিছু বই কালেকশনে থাকা ভালো। তোমার বেশ কিছু, এটা এটা মানে খুব একটা পুরাতন বই না, 2016-এর বই তো। সো এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ওই লেটেস্ট ইনফরমেশনই বলা যায় আর কি। সেখানে ওই বেশ কিছু হিউম্যান ডিজিজের ভ্যাকসিনের কারেন্ট সিচুয়েশন জানতে পারবা আর কি। আর হচ্ছে দেখবা যে ওই ভ্যাকসিন ওভার, ক্যান্সার ভ্যাকসিনের যে পিপিটিটা আছে সেটাই হচ্ছে মেইন টেক্সট আর কি, মেইন রিডিং ম্যাটেরিয়াল। আর আমি রেফারেন্সে 3টা পেপার আপলোড করে দিয়েছি আর কি। ওগুলো হচ্ছে রেফারেন্স আর কি, মানে ওই পেপারগুলো থেকে কিছু ইনফরমেশন এই স্লাইডে দেওয়া মানে ইনক্লুড করা হয়েছে আর কি। তো পড়ার সময় তোমরা ওই পেপারগুলো এক ঝলক দেখতে পারো। বেশিরভাগই ওগুলো হচ্ছে রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেল কিন্তু অলমোস্ট টেক্সট বইয়ের মতোই হয় আর কি। আচ্ছা, আগের লেকচার গুলো থেকে কারো কোনো কোশ্চেন আছে? লাস্ট লেকচার পর্যন্ত? লাস্টের দিনে তো ছিল কি জানি, হেপাটাইটিস বি অ্যান্ড এডিবল ভ্যাকসিন। আচ্ছা, ওখান থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ক্যান্সার ভ্যাকসিনের কিছু আইডিয়া দিই আর কি। হ্যাঁ, I mean how you should study. পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। মানে আমরা ভ্যাকসিন কথাটা যখন আমরা শুনি, আমাদের মাথায় হচ্ছে মাইক্রো অর্গানিজম চলে আসে, মানে প্যাথোজেন চলে আসে আর কি, তো ভাইরাস, ব্যাকটেরিয়া, এই ধরনের জিনিস চলে আসে। বাট ক্যান্সারের এগেনস্টেও ভ্যাকসিন জেনারেট করা সম্ভব। অনেকগুলো এখন পর্যন্ত মানে একদম ফুল প্রুফ কোনো ভ্যাকসিন ক্যান্সারের জন্য মার্কেটে আসেনি, কিন্তু অনেক অনেক ভ্যাকসিনের ট্রায়াল চলতেছে, এবং বিভিন্ন টাইপ আর কি সেগুলো। হ্যাঁ, তো এই লেকচারে ওগুলোর ব্যাপারে কিছু আইডিয়া দেওয়া হবে আর কি, মানে কি কি ধরনের ক্যান্সারের ভ্যাকসিন হতে পারে। ওকে, এর মধ্যে কি কি অবস্থা কিছু কিছু ভ্যাকসিনের। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে তো কিছু ইন্ট্রোডাকশন। এখন ক্যান্সার কি আমরা সবাই জানি, রাইট? বেসিক্যালি ক্যান্সার কখন হয়? আচ্ছা, এর মধ্যে যে ক্যান্সারের যে ভ্যাকসিন, হ্যাঁ, এটা কিন্তু ক্যান্সারের, এটা হচ্ছে ইমিউনোথেরাপি, এই ক্যাটাগরির মধ্যে পড়বে আর কি ট্রিটমেন্টের। যেহেতু ভ্যাকসিনের কথা চলে আসছে, সো এখানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা চলে আসতেছে। সো দ্যাটস ওয়াই ইট উইল রিগার্ডেড অ্যাজ এ ইমিউনোথেরাপি। এটাকে অনেক সময় ফোর্থ
মডালিটি অফ ক্যান্সার ট্রিটমেন্টও বলে, কারণ ইউজুয়ালি ক্যান্সারের ট্রিটমেন্ট কি আছে, কেমোথেরাপি, রেডিয়েশন আর হচ্ছে সার্জারি। এই তিনটেই হচ্ছে বেসিক বেসিক কি, এই তিনটেই ক্যান্সারের ট্রিটমেন্ট এখন পর্যন্ত, সার্জারি, কেমোথেরাপি আর রেডিয়েশন। সো এর বাইরে হচ্ছে ইমিউনোথেরাপিকে হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ট্রিটমেন্ট আর কি, হ্যাঁ। এই জন্য এটাকে অনেক সময় ফোর্থ মডালিটি অফ ক্যান্সার ট্রিটমেন্টও বলা যায়। এখন ক্যান্সার কি আমরা সবাই জানি। বেসিক্যালি ক্যান্সারে কি হয়, ক্যান্সারে হচ্ছে আনকন্ট্রোলড সেল পলিফারেশন ঘটতে থাকে আর কি। আমাদের বডিতে যে সেলের পলিফারেশন হয়, তারপরে সেই সব সেলেরই একটা লাইফ এক্সপ্যান থাকে আর কি, যে এতদিন পর্যন্ত বাঁচে সেল, তারপর হচ্ছে সেল মারা যায়। এই সেল মারা যাওয়াটাকে অ্যাপোপ্টোসিস বলা হয়। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এই পলিফারেশন, মানে আমাদের নর্মাল বডিতে সেল কি পরিমাণ পলিফারেট করবে, কয় সাইকেল মানে মাল্টিপ্লিকেশন হবে সেলের, এই জিনিসগুলো কন্ট্রোল হয়। তারপর ওই মানে নতুন ডটার সেল কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এই জিনিস, এই টাইম স্পেন্টটাও ফিক্স। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর কি। মানে সেল হচ্ছে ইমমর্টালাইজ হয়ে যায়। ইমমর্টাল মানে কি, যারা কখনো মরে না আর কি। সো সেল হচ্ছে ইমমর্টালাইজ হয়ে যায় এবং ইনডিফিনিট পলিফারেশন ঘটতে থাকে আর কি, কন্টিনিউয়াসলি আনকন্ট্রোল গ্রোথ। এবং এই সেলের গ্রোথ কন্ট্রোল করার জন্য যে রেগুলেশনস গুলো আছে, এই ক্যান্সার সেলগুলো, হ্যাঁ, যে রেগুলেশনস মেকানিজম গুলো আছে, সেই রেগুলেশনস মেকানিজম গুলো কারা করে, রেগুলেটররা করে। ক্যান্সার সেল এই সেল গ্রোথ বা সেল রেগুলেশনের যে রেগুলেটরস গুলো, তাদের প্রতি নন রেসপন্সিভ হয়ে যায়, রেসপন্স করে না আর কি। ওকে, এই জন্যই হচ্ছে আনকন্ট্রোলেবল গ্রোথটা হয়। এটা হচ্ছে আনকন্ট্রোলেবল গ্রোথের ক্ষেত্রে, হ্যাঁ। যদি এই গ্রোথ কন্ট্রোল রেগুলেশন নষ্ট হয়ে যায়, অথবা তখনও হচ্ছে ক্যান্সার হয়, হ্যাঁ। এটাই বেসিক্যালি, এটাই ওয়ান অফ দ্য মোস্ট মানে প্রাইমারি কজ আর কি। আবার নট অনলি ফর সেল proliferation, যে কিছু রেগুলেটর আছে, প্লাস সেলের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, হ্যাঁ, যেগুলো বেসিক্যালি, ওকে, যেগুলো হচ্ছে সেলের এই বায়োলজিক্যাল ক্লক কন্ট্রোল করে আর কি। বা সেল হচ্ছে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কত সাইকেল proliferationের পরে মারা যাবে, হ্যাঁ। এটারও আরেকটা কিন্তু একটা সিস্টেম আছে, অ্যাপোপ্টোসিস সিস্টেমও বলে অনেকে এটাকে, সেল অ্যাপোপ্টোসিস, প্রোগ্রামড সেল ডেথ। এই প্রোগ্রামড সেল ডেথের মেকানিজমও যদি নষ্ট হয়ে যায়, তখনও হচ্ছে ক্যান্সার হবে। কারণ হচ্ছে তখন তো সেল মারা যাবে না, সেল সেখানে অ্যাকুমুলেট হতে থাকবে, টিউমার ফর্ম করবে, এন্ড ইট ক্যান বিকাম ক্যান্সার। ওকে, আর ফাইনালি যে ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে শুরুতে কিন্তু লোকালাইজড টিউমারের মতো হয় আর কি। কোনো একটা নির্দিষ্ট জায়গাতে, নির্দিষ্ট টিস্যুতেই হচ্ছে এরকম মানে টিউমারের মতো ফর্ম করে, এবং প্রাথমিক পর্যায়ে এটা লোকালাইজ থাকে আর কি, যে কোনো ক্যান্সার। তারপরে কি হয়, সেটা হচ্ছে বডিতে স্প্রেড করে। এই জিনিসটাকে মেটাস্ট্যাসিস বলে। ক্যান্সার মেটাস্ট্যাসিস শব্দটা ফ্রিকুয়েন্টলি শুনবা আর কি, তোমরা যদি ক্যান্সার নিয়ে একটু পড়ালেখা করো আর কি। মেটাস্ট্যাসিস মানে হচ্ছে এটা হচ্ছে বডিতে স্প্রেড করে গেছে আর কি। ক্যান্সার সেলের এই অ্যাবিলিটিটা আছে আর কি, মানে ওই শেষের দিকে, নট ইন দা ভেরি ভেরি বিগিনিং, শেষের দিকে ক্যান্সার সেলগুলো হচ্ছে তাদের এই লোকাল এরিয়া থেকে তারা হচ্ছে স্প্রেড করতে পারে আর কি, নতুন নতুন টিস্যুতে, অর্গানে ইনফেক্ট করতে পারে, এবং সেখানে হচ্ছে টিউমার ফর্ম করে আর কি। দিস ইজ মেটাস্ট্যাসিস স্টেজ অফ ক্যান্সার, যেটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে ফোর্থ স্টেজ। তো বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, তো এই ফোর্থ স্টেজ বা থার্ড স্টেজ মেজার করার বিভিন্ন ওয়ে আছে আর কি। ডিফারেন্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। তো ক্যান্সারের যখন মেটাস্টেসিস হয়, ইউজুয়ালি দেখা যায় সবার প্রথমে হচ্ছে, এক্সেপ্ট ইটস লোকালাইজড এরিয়া, ফুসফুসে হচ্ছে এটা স্প্রেড প্রথমে হয় আর কি, লাঙে। এটা কিন্তু একটা রিস্কি পার্ট। একবার যদি
লাংয়ে ক্যান্সার সেল স্প্রেড করে, লাং থেকে হোল বডিতে স্প্রেড করাটা না ইজিয়ার, কারণ লাং থেকে হোল বডিতে হচ্ছে ব্লাড সার্কুলেশন হয়। সো লাং ইনফেকশন হলে সেই ক্যান্সার সেল এই ব্লাডের মাধ্যমে বডির মানে পুরো বডিতে স্প্রেড করাটা মাচ ইজিয়ার। সেই জন্য দেখা যায় শুরুতে হচ্ছে মেটাস্টেসিসের শুরুতে লাং এর ইনফেকশন হয় আর কি, মানে লাং এর ক্যান্সার সেলটা প্রথমে যায়, তারপর হচ্ছে সেখান থেকে পুরো বডিতে স্প্রেড করে আর কি। এই ক্যান্সার সেল আর নর্মাল সেলের ডিস্টিংটিভ ডিফারেন্স থাকে, যেমন ক্যান্সার সেলে তোমার সাইটোপ্লাজম ছোট হয়ে যায়, ওকে, নিউক্লিয়াস অনেক বড় হয়ে যায়, ওকে, মাল্টি নিউক্লিয়েটেড হয়ে যায়। আচ্ছা, এগুলো যে বেসিক ছিল, এখন আমরা ক্যান্সার ভ্যাকসিনে যাই। তো ক্যান্সার ভ্যাকসিন দুই ধরনের হতে পারে, ওকে। এক ধরনের হচ্ছে প্রোফাইলেকটিক টাইপ, এটা কি হচ্ছে প্রিভেন্টিভ আর কি, মানে আমরা ইউজুয়ালি যে এই 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 প্রোফাইলেকটিক ভ্যাকসিন বা প্রিভেন্টিভ ভ্যাকসিন গুলো হবে আমরা প্যাথোজেনের জন্য যে ভ্যাকসিন গুলো নিই আর কি, ইনফেকশিয়াস ডিজিজ থেকে, ডিজিজকে প্রিভেন্ট করার জন্য আমরা যেই টাইপের ভ্যাকসিন নিই, এই প্রিভেন্টিভ ভ্যাকসিনের অ্যাপ্রোচটা সেরকম আর কি, যে আমরা ভ্যাকসিন নিব এবং দেন আমাদের বডি হচ্ছে পার্টিকুলার ক্যান্সারের এগেনস্টে ইমিউন হয়ে যাবে, সো উইল নট গেট দ্যাট ক্যান্সার। অ্যাপ্রোচটা হচ্ছে এরকম। আর ট্রিটমেন্ট বা থেরাপিউটিক ভ্যাকসিন গুলো হচ্ছে দিজ আর লাইক মেডিসিন আর কি, যে কারো ক্যান্সার অলরেডি হয়ে গেছে, সো তার ট্রিট করা হবে আর কি, ওকে, এই ভ্যাকসিন গুলো দিয়ে। মানে এটা ইমিউনোথেরাপিও বলা যায় আর কি এটাকে, ওকে। এবং এই ক্ষেত্রে যে মানে এটার ক্ষেত্রে প্ল্যানটা থাকে এরকম যে হোস্টের যে ন্যাচারাল বডি ডিফেন্স থাকে সেটাকে হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে মোর স্ট্রং করা আর কি, যাতে এক্সিস্টিং ক্যান্সারের এগেনস্টে সে বেটার ফাইট করতে পারে। এখন পর্যন্ত যেসব ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে অনেক অনেক ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল ট্রায়াল লেভেলে আছে এখন, হ্যাঁ, অনেকগুলো অলরেডি ট্রায়াল করা হয়েছে, ট্রায়ালে খুব একটা ভালো রেজাল্টও পাওয়া যায়নি বেশিরভাগই। এছাড়া অনেকগুলো হচ্ছে এখনো মানে কারেন্টলি ট্রায়াল অবস্থায় আছে, ওকে। এই বেশিরভাগই হচ্ছে এই ট্রিটমেন্ট টাইপ, প্রিভেন্টিভ ক্যান্সার ভ্যাকসিনের ব্যাপারটা এত সিম্পল না আর কি। আচ্ছা, এটা ছিল হচ্ছে দুইটা ব্রড টাইপ আর কি, আইদার প্রিভেন্টিভ অর থেরাপিউটিক, ওকে। তো এই বাদে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে ক্যান্সার ভ্যাকসিন আন্ডার ডেভেলপ প্রসেস আছে, এই বিভিন্ন ধরনের কি হতে পারে, ইউজুয়ালি দেয়ার আর 5 টাইপস অ্যান্টিজেন ভ্যাকসিন আর কি, ওকে। সো অ্যান্টিজেন ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে টিউমার স্পেসিফিক যে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেন গুলাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা আর কি। টিউমার সেল আর নর্মাল সেলে ডিস্টিংক্ট ডিফারেন্ট থাকে। ওই দেখা যায় টিউমার বা ক্যান্সার সেলে নতুন দে এক্সপ্রেস নিউ প্রোটিন অন দেয়ার সারফেস, নিউ ম্যাক্রোমলিকুলস, ওকে। সো ওগুলো হচ্ছে দে উইল বি রিগার্ডেড অ্যাজ অ্যান্টিজেন, নর্মাল সেলে সেগুলো থাকে না, ক্যান্সার সেলে থাকে। তো সেই অ্যান্টিজেন গুলোকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায়। হোল সেল ভ্যাকসিন, হুম, পুরো ক্যান্সার সেলটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যেতে পারে, ওকে। এক্ষেত্রে মানে কিল্ড হোল সেল গুলোকে ইউজ করা হয়। ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনস, ধরো ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা করা হয় যে অলরেডি যে ক্যান্সার পেশেন্ট আছে তার ডেনড্রাইটিক সেলকে মানে এই ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায়, এটা ডিটেলস আমি বলবো আর কি, ওকে। দেন এন্টি ইডিওটাইপ ভ্যাকসিন, মানে ইডিওটাইপিক অ্যান্টিবডিকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা যায়, এটাও ডিটেলস আমি বলবো। দেন ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ ভ্যাকসিনের ইয়ে তো আমরা জানি আর কি, ভালো মতোই জানো ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে যে ক্যান্সারের স্পেসিফিক অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেন কোডিং ডিএনএটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয় আর কি, okay? ইউজুয়ালি নর্মাল যে ভ্যাকসিন থাকে, ধরো হোলসেল বা অ্যান্টিজেন ভ্যাকসিন, এই ভ্যাকসিনের সাথে থেকে ডিএনএ ভ্যাকসিনের আমরা যদি বলি যেটা বেসিক ডিফারেন্স কি, মানে আমরা ওই অত ডিপ সায়েন্সে যাচ্ছি না, জাস্ট ওভারঅল
যে একজন মানে বেসিক ডিফারেন্স এন্টিজেনের ক্ষেত্রে কিন্তু এন্টিজেনটাকে ইউজ করা হচ্ছে ভ্যাকসিন ক্ষেত্রে। আর ডিএনএ ভ্যাকসিনে কিন্তু আমরা এন্টিজেনটাকে ইউজ করি না, আমরা হচ্ছে হোস্টের বডিতে এন্টিজেনটা প্রডিউস করি ডিএনএ ভ্যাকসিনের অ্যাপ্রোচে। কারণ আমরা যে হচ্ছে এন্টিজেন স্পেসিফিক এই ভ্যাকসিনটা এই ডিএনএটা থেকে ওই এন্টিজেনটা হচ্ছে প্রডিউস করে। আর এন্টিজেন যদি প্রডিউস হয় তখন হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম সেই এন্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে আর কি। ওকে, মানে এন্টিজেনের ক্ষেত্রে সরাসরি এন্টিজেন তৈরি আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতেছি, ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা এন্টিজেন করতেছি কিন্তু এন্টিজেনটা বডি মানে ওন বডি দিয়ে তৈরি করে নিচ্ছি আর কি, হোস্টের বডি দিয়ে। ওকে, তাহলে এখন ফার্স্ট হচ্ছে ডেনড্রাইটিক ভ্যাকসিন আর কি। হ্যাঁ, ডেনড্রাইটিক আর অ্যান্টিডিওটাইপ ভ্যাকসিনে একটু ডিটেলস আলোচনা করা হয়েছে আর কি এই লেকচারে। দেখবো যে এই রিলেটেড স্লাইডও বেশ বেশি আর কি। হ্যাঁ, এর মধ্যে ফার্স্ট হচ্ছে ডেনড্রাইটিক সেল ভ্যাকসিন। যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু যে কোনো সময় ইন্টারফেয়ার করতে পারো, হ্যাঁ, করে জিজ্ঞেস করতে পারো আর কি। ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনের ক্ষেত্রে যে কাজটা করা হয়, ডেনড্রাইটিক সেল কি, ডেনড্রাইটিক সেল হচ্ছে কিন্তু মানে এটা একটা রেয়ার ইমিউন সেল, বাট ডেনড্রাইটিক সেল আর এন্টিজেন প্রেজেন্টিং সেল। হ্যাঁ, দে ক্যান ফাংশন অ্যাজ এন্টিজেন প্রেজেন্টিং সেল। এন্টিজেন প্রেজেন্টিং সেলগুলো কি করে, তারা হচ্ছে প্রথমে হচ্ছে এন্টিজেনকে ইনগালফ করে, তারপর সেই এন্টিজেনটাকে প্রসেস করে তাদের সারফেসে এন্টিজেনটাকে প্রেজেন্ট করে আর কি। ওকে, সো এই ক্যান্সার ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনের অ্যাপ্রোচটা হচ্ছে এরকম আর কি। এই এই ফটোটাতে দেওয়া হয়েছে। হ্যাঁ, রেজুলেশন একটু খারাপ, যাই হোক। আচ্ছা, এই ক্ষেত্রে যে কাজটা করা হয়, ধরো একজন ক্যান্সার পেশেন্ট আর কি। হ্যাঁ, দে অলরেডি হ্যাভ দ্য ক্যান্সার। সো তার বডি থেকে ডেনড্রাইটিক সেল আইসোলেট করা হয়। হ্যাঁ, এটা করা যায়। হ্যাঁ, ওই ব্লাড কালেকশন করে সেল কালচার করে সেখান থেকে হচ্ছে ডেনড্রাইটিক সেলগুলাকে স্ক্রিন আউট করে নেওয়া যায়। ওকে, করে হচ্ছে সেল কালচারের মাধ্যমে তাদেরকে পলিফাই করে তাদের সংখ্যা বাড়ানো যায়। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই পেশেন্টের ডেনড্রাইটিক সেলটা আলাদা করা হয়, মানে আইসোলেট করা হয়। দেন টিউমার যে অ্যান্টিজেন আছে, হ্যাঁ, তো আমরা তো জানি আমরা যেই পেশেন্ট থেকে হচ্ছে আইসোলেট করতেছি তার কি ক্যান্সার আছে সেটা তো অলরেডি ডায়াগনোসড আর কি। হ্যাঁ, সো এই পেশেন্টের যে ক্যান্সার আছে সেই ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন, হ্যাঁ, অ্যান্টিজেন হচ্ছে এটাকে ল্যাবরেটরিতে কিছু মডিফিকেশন করা হয় অ্যান্টিজেনটাকে। প্রথমে মডিফিকেশনের ক্ষেত্রে যে কাজটা করা হয় যে একে এমন ভাবে মডিফাই করা হয় যাতে ডেনড্রাইটিক সেল ইজিলি তাকে হচ্ছে তার সাথে বাইন্ড করে তাকে হচ্ছে এনগালফ করতে পারে আর কি, প্রসেস করার জন্য আর কি। ওকে, যাতে ইজিলি রিকগনাইজ করতে পারে। সো এই টিউমার অ্যান্টিজেনকে এটাকে লিঙ্ক করা যায়, এটার সাথে অ্যাডজুভেন্ট যোগ করা যায়। ওকে, যেমন ধরো সাইটোকাইন অ্যাড করা যায়। ওকে, করলে তখন হচ্ছে ওই যে পেশেন্ট থেকে যে ডেনড্রাইটিক সেল আইসোলেট করা হয়েছে সে ইজিলি হচ্ছে এর সাথে কমপ্লেক্স ফর্ম করে করতে পারে এবং একে ইনগালফ করতে পারে। সে ইনগালফ করার পর কি হবে, সে এটাকে প্রসেস করবে, প্রসেস করে এই অ্যান্টিজেনটাকে এই ডেনড্রাইটিক সেল তার সারফেসে হচ্ছে প্রেজেন্ট করবে আর কি। হ্যাঁ, তো এই অবস্থা পর্যন্ত ইনভিট্রো করা হয় ল্যাবরেটরিতে। ওকে, সো এখন হচ্ছে এই স্টেপে কি যে না উই হ্যাভ দ্য tumor antigen we have the dendritic cell which is presenting the tumor specific antigen on their surface. Okay, so এটাকেই হচ্ছে তখন ওই পেশেন্টের বডিতে ইনজেক্ট করা হয় আর কি। ওকে, সো যে যখন তারা পেশেন্টের বডিতে যাবে তখন কি হবে, দে অলরেডি হ্যাভ দ্য অ্যান্টিজেন অন দেয়ার সারফেস। ওকে, তখন তারা হচ্ছে পেশেন্টে ইমিউন রেসপন্স দিবে। ওকে, থ্রু টি সেল। যেহেতু অলরেডি তাদের বডিতে হচ্ছে মানে তাদের সারফেসে ওই ক্যান্সারের অ্যান্টিজেনটা প্রেজেন্টেড অবস্থায় আছে, সো ইট ক্যান অ্যাট্রাক্ট দ্য টি সেল। টি সেল যখন আসবে তখন কি টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স হবে আর কি। ওকে, বেসিক্যালি যে কাজটা হয় এই ডেনড্রাইটিক সেলে যে অ্যান্টিজেন প্রেজেন্টেড থাকে তারা হচ্ছে টি সেলটাকে অ্যাক্টিভেট করে আর কি। হ্যাঁ, এবং এই টি সেল অ্যাক্টিভেটেড হয়ে তারা হচ্ছে ওই পলিফারেশন তো হয় টি সেলের। হ্যাঁ, সো এই টি সেলই হচ্ছে এই ক্ষেত্রে ইমিউনিটিটা দেয় আর কি। ওকে, এবং দিস dendritic cell they will activate the T cell
and this T cell will then recognize and kill the other cancer cell of the patient body. Okay, এটাই হচ্ছে এই ডেনড্রাইটিক সেল বেসড ভ্যাকসিনের তোমার হচ্ছে কি বলে অ্যাপ্রোচ আর কি। ওকে, আচ্ছা, এই যে বইটা আমি কথা বলেছিলাম যে ভ্যাকসিন ডিজাইনের একটা বই আপলোড করেছি, ওটা চ্যাপ্টার 43-তে এই ক্যান্সার ভ্যাকসিনের ওভারভিউ এক মিনিট, ওকে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আরেকবার এক্সপ্লেন করতে হবে, ওকে, নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তার আগে বলুন এই এই ভ্যাকসিন ডিজাইন বইটার চ্যাপ্টার 43, এটা পেজ হচ্ছে 755। হ্যাঁ, এখানে হচ্ছে এই ক্যান্সারের যে বিভিন্ন ধরনের মানে ওই ক্ষেত্রে ওখানে হচ্ছে একদম এক্সপেরিমেন্টাল যে ভ্যাকসিন গুলো আর কি, যেগুলো ট্রায়াল করা হয়েছে বা যেগুলো অলরেডি ট্রায়াল করা হয়েছে বা আন্ডার ট্রায়াল আছে, ওগুলোর ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা না আসতেছে, আমি ডেনড্রাইটিক ভ্যাকসিনটা একটু আরেকবার স্লাইটলি এক্সপ্লেন করি আর কি। ডেনড্রাইটিক সেল ভ্যাকসিন। আচ্ছা, ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনে কি করা হয়, পেশেন্টের ডেনড্রাইটিক সেলকে ভ্যাকসিন মানে পেশেন্টের ডেনড্রাইটিক সেল ইউজ করা হয়। সো প্রথমে ফার্স্ট পেশেন্ট থেকে ডেনড্রাইটিক সেল আইসোলেট করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি, সেল কালচারের মাধ্যমে। পেশেন্টের ব্লাড কালেক্ট করে সেটাকে হচ্ছে সেল কালচার করে, পেশেন্ট থেকে ব্লাড কালেক্ট করে যদি আমরা সেল কালচার করি সেখানে তো সব সেলই থাকবে। হ্যাঁ, সে তো এই শুধুমাত্র সেল কালচার করে সেখান থেকে ডেনড্রাইটিক সেলগুলোকে স্ক্রিন আউট করে নিতে হয়। হ্যাঁ, করে তারপর সেই আমরা হচ্ছে ডেনড্রাইটিক সেলের কি অনেকগুলো ডেনড্রাইটিক সেল বানাতে পারি আর কি। ওকে, দেন উই হ্যাভ দ্য পেশেন্ট ডেনড্রাইটিক সেল। ওকে, and also at the same time we have the টিউমার অ্যান্টিজেন। কোন টিউমার অ্যান্টিজেন, এই পেশেন্টটা যেই ক্যান্সার আছে। ওকে, সো সেই অ্যান্টিজেন আমাদের কাছে আছে। তো সেই অ্যান্টিজেনটাকে প্রথমে কি করা হয়, একটু মডিফাই করা হয়, এমন ভাবে মডিফাই করা হয় যাতে ডেনড্রাইটিক সেল ইজিলি তাকে রিকগনাইজ করে তার সাথে বাইন্ড করতে পারে আর কি। ওকে, সেই ক্ষেত্রে মডিফিকেশন হিসেবে এখানে অ্যাডজুভেন্ট যোগ করা যেতে পারে। ওকে, অথবা ধরো ফর এক্সাম্পল সাইটোকাইন যোগ করা হলো। ওকে, তো সাইটোকাইন যোগ করলে কি হয়, সেই অ্যান্টিজেনটার সাথে দেন ডেনড্রাইটিক সেল ক্যান ইজিলি রিকগনাইজ ইট এন্ড বাইন্ড উইথ ইট। সো বাইন্ড করার পরে কি করবে এই সেল, যেহেতু সে আসলে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে হচ্ছে একে এনগালফ করবে আর কি। ওকে, দ্য অ্যান্টিজেন উইল গেট ইনসাইড ইনটু দ্য ডেনড্রাইটিক সেল। তারপর হচ্ছে সে একে প্রসেস করবে, প্রসেস করার পরে তাকে হচ্ছে সেল সারফেসে প্রেজেন্ট করবে আর কি। ডেনড্রাইটিক সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সো দে উইল ডেফিনেটলি ডু দ্যাট। ওকে, তো প্রেজেন্ট করার পরে এই যে ডেনড্রাইটিক সেল এখন যেটা আমাদের কাছে আছে, এটাতে হচ্ছে এটাকে এখন পেশেন্টের বডিতে ইনজেক্ট করা হয় আর কি ভ্যাকসিন হিসেবে। ইনজেক্ট করলে যেহেতু এই ডেনড্রাইটিক সেল অলরেডি হচ্ছে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করতেছে, সো দে উইল অ্যাট্রাক্ট অ্যান্ড অ্যাক্টিভেট দ্য টি সেল, এবং এই অ্যাক্টিভেটেড টি সেলই হচ্ছে তখন এই পেশেন্টের যে ক্যান্সার বা টিউমার সেলগুলো আছে তাদেরকে হচ্ছে অ্যাটাক করবে, করে তাদেরকে মেরে ফেলবে আর কি। ওকে, এটাই হচ্ছে ওই ডেনড্রাইটিক সেল বেসড ক্যান্সার ভ্যাকসিনের অ্যাপ্রোচ আর কি। ওকে, আচ্ছা, এরপর যেটা বলছিলাম, স্যার, ইয়েস স্যার। এটা কি ওয়াইল যে পেশেন্ট যদি মানে টিউমার অবস্থায় তখন ইউজ করা যাবে, বাট যারা মানে যাদের টিউমার নাই এক্ষেত্রে ইউজ করা যাবে না, শুধু মানে যাদের টিউমার হয়েছে তাদেরকে ইউজ করা যাবে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে ওই সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটি হয়তো, সেই ক্ষেত্রে হচ্ছে কি ওই যে অলরেডি ক্যান্সার যাদের আছে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা ইউজ করা হয় আর কি। শুধু ওকে কিন্তু স্যার। টি সেল মেডিয়েটেড ইয়া হয় আর কি এখানে। ওকে, এখন এটাকে আদৌ আসলে মানে এটা তো হচ্ছে ওই থেরাপিউটিক টাইপের ভ্যাকসিন হয়ে গেল, মানে যে মানে থেরাপিউটিক টাইপের, সেটাকে প্রিভেন্টিভ হিসেবে ইউজ করা যাবে কিনা এখানে আসলে এটার ডিপেন্ড করতেছে ভ্যাকসিনটার উপরে। সে এখন মেমোরি বি সেল যেমন তৈরি হয়, মেমোরি টি সেলও তৈরি হয় কিন্তু বডিতে। হ্যাঁ, তো সে মেমোরি টি সেল তৈরি করতেছে কিনা এখন পর্যন্ত না, এই অ্যাপ্রোচে শুধুমাত্র এই প্রোস্টেট ক্যান্সারের ভ্যাকসিনই আর কি এই মানে ডেভেলপ করা হয়েছে, এবং যেটাই হচ্ছে ওই কি বলে ট্রায়াল দেওয়া হয়েছে আর কি। ওকে,
তো প্রোস্টেট ক্যান্সারের যেটা সেটা ওই কোনো মেমোরি মানে ওই সেটা ওকে ওই প্রিভেন্টিভ হিসেবে ইউজ করা যায় না, কারণ সেই ধরনের ইমিউন রেসপন্স সে দেয় না। সে শুধু প্রিভেন্টিভ টাইপ ইমিউন রেসপন্সই দেয় আর কি। ওকে, যদিও এটার ফলাফল খুব একটা সুবিধার না। তুমি যদি এই বইটার এই ভ্যাকসিন ডিজাইন বইয়ের চ্যাপ্টার 43-তে দেখো তাহলে এটা পাবা আর কি। হ্যাঁ, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিছি। তোমার এই কি জানি এটা প্রোভেন্স, হ্যাঁ, প্রোভেন্স একটা নাম এই ভ্যাকসিনটার। এটা হচ্ছে ওই প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ভ্যাকসিন আর কি, একটা এই উইচ ওয়াজ ডেভেলপড বাই দ্য ডেনড্রাইটিক সেল। ওকে, এই ভ্যাকসিনটা ট্রায়ালও হয়েছে তোমার বিফোর 2010-এ এটা এফডিএ অ্যাপ্রুভও করেছে আর কি। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে যে ট্রায়াল হয়েছিল সেই ট্রায়ালের রেজাল্ট কিন্তু খুব একটা কি, এটাকে আসলে ভালো রেজাল্ট আমরা কিভাবে বলতে পারি। সে হচ্ছে পেশেন্টকে কিন্তু সব কমপ্লিটলি সুস্থ করে দিতে পারেনি। রেদার দ্য রেজাল্ট ওয়াজ অফ দ্য ট্রায়াল দ্যাট ইট ক্যান lengthen the overall survival of patients for an average of 4 months। মানে পেশেন্টের লাইফ স্প্যান জাস্ট 4 মাস বাড়াতে পারে আর কি। ওকে, সো বুঝতেই পারতেছো যে এটা কিন্তু পেশেন্টকে হিল করতে সক্ষম হয়নি, রেদার জাস্ট তাকে হচ্ছে মানে 4 মাসের জীবন দিয়েছে আর কি। ওকে, yet it got approved by the FDA in 2010। এবং এখানে পড়লেই তোমরা বুঝবো আর কি, যে ডেনড্রাইটিক সেল ভ্যাকসিনটার অ্যাপ্রোচ বুঝে থাকবে, এটা পড়লেই বুঝবো আর কি। কারণ এই ক্ষেত্রে বেসিক্যালি কি করা হবে, আমরা যে অ্যান্টিজেনটা যেহেতু এটা হচ্ছে কি প্রোভেন্স হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের ভ্যাকসিন, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিজেনটা কি ইউজ করতে হবে, ডেফিনেটলি হচ্ছে ওই প্রোস্টেট ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেনটা। প্রোস্টেট ক্যান্সার সেল হচ্ছে যেই অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট করে বা যাদের মধ্যে যে অ্যান্টিজেন গুলো আছে সেই অ্যান্টিজেন গুলোকে ইউজ করতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে অ্যান্টিজেনটা বাছাই করতে হবে কি, যেই অ্যান্টিজেনটা সব প্রোস্টেট ক্যান্সার সেলই এক্সপ্রেস করে আর কি। ওকে, এখন সেল কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া না। ওকে, ইভেন ক্যান্সার ট্রিটমেন্ট এই ক্যান্সার সেলের যে সব সেল যে একই ধরনের মানে অ্যান্টিজেন মানে তারা তাদের মধ্যে থাকবে বা তারা এক্সপ্রেস করবে, ব্যাপারটা কিন্তু এরকম না আর কি। এবং ইউজুয়ালি এই ক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবে ওই সারফেস প্রোটিন গুলাকে ইউজ করাটাই হচ্ছে মোস্ট ওয়াইজ আর কি। বেসিক্যালি সারফেস গুলাকেই অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয়। কারণ তুমি যদি সেলের ভিতরের কিছুকে তো আসলে অ্যান্টিজেন ইউজ করলে ফলাফল খুব একটা ভালো পাওয়া যায় না। কারণ আমাদের যে ইমিউন সেল তারা তো সেলকে রিকগনাইজ করে ফার্স্ট কি হবে, তার সারফেস দেখি রিকগনাইজ করে। সো অ্যান্টিজেনটা ইউজ করতে হয় যেটা হচ্ছে সারফেস স্পেসিফিক অ্যান্টিজেন আর কি। ওকে, তো এই ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে এই পিএপি, হ্যাঁ, প্রোস্টেট অ্যাসিড ফসফেটিস। ওকে, এই প্রোটিনটাকেই হচ্ছে অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয়। এটা মোটামুটি মোস্ট অফ দা ওই প্রোস্টেট ক্যান্সার সেল এই প্রোটিনটা এক্সপ্রেস করে আর কি। হ্যাঁ, এটাকে হচ্ছে অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয় এই ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবে জিএমসিএসএফ। সিএসএফ এটা তো গ্রোথ ফ্যাক্টর একটা। হ্যাঁ, এই ভ্যাকসিনের ক্ষেত্রে এখানে গ্রোথ ফ্যাক্টরটাও দেওয়া হয়। গ্রোথ ফ্যাক্টরটা আসলে যে কাজটা করে এই ডেনড্রাইটিক সেল ম্যাচুরেশন এবং পলিফারেশনে হেল্প করে। ট্রায়ালের রেজাল্ট ওকে নট দ্যাট গুড, এই জন্য কিন্তু এটা নিয়ে বেশ কন্ট্রোভার্সি আসছে আর কি। মানে 4 মাস তো এমন লম্বা কোনো সময় না। ইন এডিশন হচ্ছে এটা মানে ভেরি কস্টলি আর কি। এই ট্রিটমেন্ট এটা ভেরি কস্টলি। যাই হোক, এটা ছিল ডেনড্রাইটিক সেল বেসড। স্যার মাত্র 4 মাস কেন হবে স্যার? প্রলিফারেট করবে না মানে কি, মানে বন্ধ হয়ে যাবে একটা পর্যায়ে কিছু একটা? মাত্র 4 মাস কেন মানে করবে? মানে কি এটা হচ্ছে 4 মাস হচ্ছে কি, মানে 4 মাস কিন্তু অ্যান্টিবডির কথা বলেনি, মানে ইনডিউস টি সেলের কথা বলেনি। 4 মাস হচ্ছে ওই পেশেন্টের লাইফ স্প্যান, মানে এই ভ্যাকসিন না দিলে তারা যতদিন বেঁচে থাকতো, ভ্যাকসিন দিলে 4 মাস বেশি বেঁচে থাকে এই আর কি। ওকে, মানে কেন ওর কোশ্চেনের অ্যান্সার আসলে তো ডিপেন্ড করতেছে কি টাইপের ইমিউন রেসপন্স দিচ্ছে। ওকে, কেন এটা হচ্ছে খুব ইফিশিয়েন্ট ইমিউন রেসপন্স দেয় না,
এগুলো অ্যান্সার বের করা খুব ডিফিকাল্ট আর কি। আমাদের বডিতে ইমিউন রেসপন্স এখানে মানে আমরা যদি ইন জেনারেল বলি হিউমোরাল টাইপ, হিউমোরাল এবং সেল মেডিয়েটেড দুই টাইপের আর কি। হ্যাঁ, আবার এই হিউমোরাল এবং সেল মেডিয়েটে কি ওই মেমোরি সেল তৈরি হওয়ার ব্যাপার আছে। আবার মেমোরি সেল তৈরি হলে যে সেটা খুব লং লাস্টিং মানে কি বলে ইমিউনিটি দিবে, ব্যাপারটা এরকম না আর কি। অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। এই জন্য কিন্তু ভ্যাকসিন ডেভেলপ করতে না এই জন্য অনেক বেশি সময় লাগে। আগে তো তা হচ্ছে কি, আগে হচ্ছে তোমার এই এন্টিজেনটা মানে যে কোনো ভ্যাকসিন ডেভেলপমেন্টের একদম ফার্স্ট স্টেপ কি, যেমন এন্টিজেনটাকে চুজ করা, যে কাকে আমরা এন্টিজেন হিসেবে ইউজ করবো আর কি। ওকে, এখন এখন হচ্ছে কম্পিউটারের ইয়ের কারণে, মানে ওই বায়োইনফরমেটিক্স এর কারণে হচ্ছে এই কাজটা বেশ দ্রুত করা যায় আর কি, যে একটা প্রসপেক্টিভ অ্যান্টিজেনকে চুজ করতে। ওকে, এই প্রসপেক্টিভ অ্যান্টিজেনের আসলে বিভিন্ন টাইপ আছে, আবার বি সেলটা মানে এই, এবং এগুলো হচ্ছে আমি এগুলো তোমাদের একটা লেকচার আমি দিব, এবং একটা আরেকটা বই আমি তোমাদের আপলোড করব আর কি। আহ, বইটার নাম হচ্ছে, কি যেন নাম, ধরো দেখিনি, কম্পিউটার এইডেড ভ্যাকসিন ডিজাইন আর কি। হ্যাঁ, এই বইটা হচ্ছে আমি আপলোড করব। ওইখানে হচ্ছে এই প্রসেস গুলো দেওয়া আছে, যে কিভাবে আমরা বায়োইনফরমেটিক্স টুল ইউজ করে প্রসপেক্টিভ এন্টিজেন চুজ করতে পারি আর কি। ওকে, বইটা ভালো বই আর কি। এবং এই এই দুইটা বই কিন্তু বেশ মানে এই কস্টলি বই আর কি। অবশ্য ওই থ্যাঙ্কস টু আকাশ, ওই তোমাদের আকাশ স্যারের কাছ থেকে মানে হেল্প নিয়ে বইগুলো ডাউনলোড করতে পারছি আর কি। উইল শেয়ার দিস বুক উইথ ইউ। দুইটা বই ভালো, তোমরা হচ্ছে ইয়াতে রেখে দিবা, তোমাদের কালেকশনে রেখে দিও আর কি। কারণ এই ইনফরমেশন যদি তোমরা আলাদা আলাদা ভাবে খুঁজতে যাও, গুগল করে দেখবে ইনফরমেশন পাওয়াই যাচ্ছে না। বাট এই বইগুলো থেকে মোটামুটি খুব সময় ভালো বই আর কি, ইজিলি পেয়ে যাবা। বেশিরভাগ ভালো ইনফরমেশনই পেইড, এটা একটা সমস্যা। সায়েন্সও খুব কস্টলি হয়ে গেছে। ভালো পেপার দেখতে চাবা, ভালো বই দেখতে চাবা, সবই হচ্ছে পয়সা দিয়ে কিনতে হবে, এবং সেই পয়সার পরিমাণ যথেষ্ট বেশি। এটা একটা পেপার পড়তে গেলে কত, অ্যারাউন্ড অ্যাটলিস্ট তো $35 তো লাগে। $35-40 দিয়ে একটা পেপার পড়ে পোষায় আমাদের মতো দেশে? আচ্ছা, যাই হোক। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম মানে ভ্যাকসিনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কিন্তু এন্টিজেনটা চুজ করা আর কি। সো আগে তো এই এন্টিজেন চুজ করতে অনেক সময় লেগে যেত, কারণ তখন তো আসলে সেই যে ক্লাসিক্যাল বা ট্রেডিশনাল মেথড গুলো আছে, সেই ক্লাসিক্যাল মেথড দিয়ে হচ্ছে ওই ক্যারিয়ার বা পেশেন্ট যারা তাদের থেকে হচ্ছে ওই আইসোলেট করে দেন ওগুলাতে হচ্ছে মানে অ্যান্টিজেন হিসেবে ইউজ করে দেখার লাগতো যে কোনটা হচ্ছে ইমিউন রেসপন্স দিতে পারে আর কি। তো কম্পিউটার এই বায়োইনফরমেটিক্স এর কারণে, বাই ইউজিং দ্য সফটওয়্যার উই ক্যান নাও চুজ দ্য পোটেনশিয়াল অ্যান্টিজেন ক্যান্ডিডেট। তা পোটেনশিয়াল অ্যান্টিজেন ক্যান্ডিডেট চুজ করার পরে তারপর যে ভ্যাকসিন ডেভেলপ করা হলো, এবং সেটা আদৌ এখন হোস্টের বডিতে কি ধরনের ইমিউন রেসপন্স দিবে, এই জিনিসটা কন্ট্রোল করা আসলে সম্ভব না। ওকে, সো লাকের ওপর অনেকখানি ডিপেন্ড করতে হয়। হিউম্যান বডি তো ভেরি কমপ্লেক্স, ইনভিভো সিস্টেম ইজ ভেরি কমপ্লেক্স। হোল অর্গানিজম ভ্যাকসিন না, এই জন্য অলওয়েজ বেটার আর কি হোলসেল ভ্যাকসিন। এবং যদি লাইভ হোলসেল ইউজ করা যায়, এর উপরে কোনো ভ্যাকসিন হতে পারে না। আচ্ছা, এনিওয়ে, এটা তো ডেনড্রাইটিক ভ্যাকসিন গেল। তারপর হচ্ছে অ্যান্টি ইডিওটাইপ ভ্যাকসিন। যে অ্যান্টি ইডিওটাইপ ভ্যাকসিনের অ্যাপ্রোচ হচ্ছে ইডিওটাইপ অ্যান্টিবডিকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা। ইডিওটাইপ অ্যান্টিবডি কি? এই অ্যান্টিবডি গুলা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। কিভাবে সেখানে বলতেছি। হ্যাঁ, এই অ্যান্টিজেন গুলো হচ্ছে অ্যান্টিবডি, সরি, এই অ্যান্টিবডি, কিছু অ্যান্টিবডি আছে যে অ্যান্টিবডি গুলো হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। মানে হচ্ছে এই অ্যান্টিবডি গুলো যদি কোনো হোস্টকে দেওয়া হয়, মানে এই অ্যান্টিবডি গুলো যদি দিয়ে যদি কোনো হোস্টকে ভ্যাকসিনেট করা হয়, তাহলে হোস্ট হচ্ছে ওই অ্যান্টিবডি তৈরি করে আর কি। এবং যে অ্যান্টিবডিটা তৈরি করে সেটা হচ্ছে
ওই অ্যান্টিজেনকে এগেনস্টে আর কি। তো এখন এখানে কোশ্চেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে, এবং অ্যান্টিবডি গুলাকে ইডিওটাইপ অ্যান্টিবডি বলা হয় আর কি। তো আমরা অ্যান্টিবডি দিলাম, সেই অ্যান্টিবডির এগেনস্টে যেই অ্যান্টিজেন তৈরি হলো, সরি সেই অ্যান্টিবডির এগেনস্টে বডি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করলো, সেটা আবার অ্যান্টিজেনকে কিভাবে হচ্ছে নিউট্রালাইজ করবে, হ্যাঁ, কিন্তু আমরা শুধু অ্যান্টিবডিতেই আছি, মাঝখানে অ্যান্টিজেন কোত্থেকে আসলো। আচ্ছা, কিভাবে আসে এটা আমি একটু দেখাচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, এখানে একটা ফিগার দেওয়া আছে, এটাকে ইডিওটাইপিক নেটওয়ার্ক বলা হয়, কেন বলা আছে সেটা পরে আসতেছি। এই পেপারটা থেকে এই ফিগারটা নিচ্ছি আর কি। হ্যাঁ, এটা আমি শেয়ার করে দিছি, ওই ফোল্ডারে পাবা, রেফারেন্স নামে, সরি ফোল্ডার নামে জানি, রেফারেন্স নামে যে সাবসেকশন আছে ওখানে এই পেপারটা আছে আর কি, রিভিউ আর্টিকেল এটা একটা। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে যেটা কি, ওকে, প্রথমে হচ্ছে শুধু এই অংশটার কথা, যে মাউস কার্সার তো দেখা যায় না, জি স্যার। ওকে, দেখা জি যাচ্ছে এই যে, স্যার। আচ্ছা ওকে, তো এই যে গ্রিন কালারের একটা কি জানি দেখা যাচ্ছে, ত্রিকোণমিতি তিন কোণা কি জানি, আচ্ছা ধরে নাও এটা হচ্ছে অ্যান্টিজেন আর কি। এটা হচ্ছে একটা ক্যান্সার স্পেসিফিক অ্যান্টিজেন, এই গ্রিন কালারটা হচ্ছে ইপিটো। আচ্ছা, আচ্ছা, আমরাও তো খালি অ্যান্টিজেন অ্যান্টিজেন বলি আর কি, বাট অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি হয় কিসের এগেনস্টে? ইপিটোপের এগেনস্টে না, পুরো অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না, অ্যান্টিজেন তো একটু বড় সড়ো টাইপের থাকতে পারে, হ্যাঁ, ইপিটোপের এগেনস্টে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অ্যান্টিজেন আর কি। হ্যাঁ, অ্যান্টিজেনের এটা হচ্ছে সেই ইপিটোপ। এখন এই অ্যান্টিজেনটা যখন কোনো হোস্টের বডিতে যায়, ওকে, সো সে কি করে, সে হোস্টের বডিতে হচ্ছে একটা অ্যান্টিবডি জেনারেট করে, হ্যাঁ, অ্যান্টিবডি ইন্ডিউস করে একটা অ্যান্টিবডি জেনারেটর। তো হোস্টের বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হলো, ওকে, এটাকে অ্যান্টিবডি ওয়ান বলা হয়। আচ্ছা, জাস্ট নাম নাম দেওয়া হলো অ্যান্টিবডি ওয়ান। আচ্ছা, এখন এই যে অ্যান্টিবডিটা না, ধরো এইটা হিউম্যান, হ্যাঁ, হিউম্যানে হচ্ছে তোমার এইটা হচ্ছে সেই ক্যান্সার সেল, হিউম্যানে হচ্ছে এই ক্যান্সার সেলটা হচ্ছে এই অ্যান্টিবডি AB1 তৈরি করেছে। আচ্ছা, এখন এই অ্যান্টিবডিটা যদি হিউম্যান থেকে আইসোলেট করে তুই অন্য একটা হোস্টে দেওয়া হয়, হ্যাঁ, ধরো র্যাবিটে দেওয়া হলো, হ্যাঁ, অথবা প্রাইমেটে দেওয়া হলো, মানে হিউম্যানে না, অন্য একটা হোস্টে যদি দেওয়া হয়, তখন হবে কি, ওই হোস্টের কাছে তো এই অ্যান্টিবডিটা ফরেন অ্যান্টিবডি, কারণ এটা হিউম্যান অ্যান্টিবডি ছিল। সো ওই হোস্ট হচ্ছে কি, এই অ্যান্টিবডিটার এগেনস্টে তখন কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, তো এই অ্যান্টিবডিটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, ওই অ্যান্টিবডির ইপিটোপ কিন্তু হচ্ছে মিমিক করবে অরিজিনাল যে অ্যান্টিজেনের ইপিটোপ সেটার মতো। এখানে দেখো ওই যে একটা কালার দেখো, এই পিঙ্ক কালারেরটা আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে ওই নতুন হোস্টের মানে ডিফারেন্ট হোস্টের বডিতে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, এই অ্যান্টিবডি এক নম্বর অ্যান্টিবডির এগেনস্টে আর কি। হ্যাঁ, তার যে থ্রি স্ট্রাকচার, এগুলো তো থ্রি, হ্যাঁ, প্রোটিন তো থ্রি স্ট্রাকচার, এই থ্রি স্ট্রাকচারের হচ্ছে কিছু অংশ এই অরিজিনাল এন্টিজেনটাকে রিপ্রেজেন্ট করে, মানে অরিজিনাল এন্টিজেনটার মতন আর কি। ওকে, এইটাকেই বলা হয় ইডিওটাইপ অ্যান্টিবডি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে ইডিওটাইপ অ্যান্টিবডি, এবং এই অ্যান্টিবডিটাকেই হচ্ছে ভ্যাকসিন হিসাবে ইউজ করা যায়, ইডিওটাইপিক। কারণ কি, কারণ এই অ্যান্টিবডিটার যে থ্রি স্ট্রাকচার, তার হচ্ছে একটা অংশ কি অরিজিনাল এন্টিজেনের মতন, হ্যাঁ, অরিজিনাল অ্যান্টিজেনের যে ইপিটপ সেটার মতন আর কি। So এর ফলে এই অ্যান্টিবডিটাকে যখন তুমি আবার করবা, ওকে, তুমি হচ্ছে হোস্টে ইনজেক্ট করবা, তখন হোস্টের বডিতে কিন্তু করা যায়। এখন তুমি এই অ্যান্টিজেনটা চাইলে তুমি আবার নতুন হিউম্যানে ইনজেক্ট করতে পারো, বা তুমি আবার নতুন র্যাবিটেও করতে পারো। ওকে, এখন ধরো এইখানে তো হিউম্যান থেকে প্রথমে র্যাবিটে করা হয়েছিল, তুমি যদি এই অ্যান্টিবডিটাই এখন এই প্রথম এই র্যাবিট থেকে আইসোলেট করে এই ইডিওটাইপ অ্যান্টিবডিটাকে তুমি যদি নতুন র্যাবিটে দাও, সেই ক্ষেত্রেও কিন্তু র্যাবিটের বডিতে এইটার এগেনস্টে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হবে আর কি। ওকে, যে অ্যান্টিবডিটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবে, কারণ এর হচ্ছে একটা ইডিওটাইপ অ্যান্টিবডি, যার থ্রি স্ট্রাকচারের কিছুটা অংশ হচ্ছে ওই অ্যান্টিজেনের ইপিটোপটার মতন আর কি। ওকে, সো এটাই হচ্ছে ইডিওটাইপ অ্যান্টিবডি, বা এটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। ওকে, সো এটাকে যদি তুমি আবার ওই ধরো একটা আরেকটা র্যাবিটের বডিতে ইনজেক্ট করলো, তো সেটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে আর কি। ওকে, যেটা হচ্ছে সেই অ্যান্টিজেনটাকে, অরিজিনাল অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করতে পারে। তো এখন ধরো ইফ ইউ হ্যাভ দিস ইডিওটাইপ অ্যান্টিবডি, না ইফ ইউ ইনজেক্ট ইট ইনটু দ্য হিউম্যান, সো তখন কি সে হিউম্যানের বডিতে হচ্ছে ওই অরিজিনাল অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডি ইন্ডিউস করবে। ওকে,
আচ্ছা, এটুক তো বুঝছো নাকি ইডিওটাইপ অ্যান্টিবডি কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ইডিওটাইপ অ্যান্টিবডির অনেক ভ্যাকসিন কিন্তু এই ডেভেলপমেন্টাল স্টেজে আছে আর কি, অনেক ভ্যাকসিন। এবং এই আচ্ছা, এবং এই ক্ষেত্রে আছে আমরা যখন এই যে এখানে ধরো ক্যান্সারের বিভিন্ন ইয়ে দিলাম, এই যে ধরো ডেনড্রাইটিক দিলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে বললাম, তারপরে এই যে ইডিওটাইপ নিয়ে বলতেছি, এর মানে কিন্তু এগুলা না যে এটা দিয়ে শুধু ক্যান্সার ভ্যাকসিনই তৈরি করা যায়। এটা তো বেসিক আর কি। হ্যাঁ, যে কোনো প্যাথোজেনের এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা যায় এই অ্যাপ্রোচ গুলো দিয়ে, রাইট? তো ইডিওটাইপ যে শুধু ক্যান্সার ভ্যাকসিন হিসেবেই মানে ইডিওটাইপ প্রোটিন ইউজ করা হচ্ছে, ব্যাপারটা এরকম না আর কি। হ্যাঁ, অনেক প্যাথোজেনের এগেনস্টে হচ্ছে ইডিওটাইপ অ্যান্টিবডির বেসড ভ্যাকসিন ডেভেলপ করা হচ্ছে এবং ট্রায়ালও আছে অনেকগুলো। ওকে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে ক্যান্সার ভ্যাকসিন নিয়ে, এই জন্য বারবার ক্যান্সার ক্যান্সার বলতেছি। বাট ব্যাপারটা কিন্তু এরকম না যে এই ইডিওটাইপ দিয়ে শুধুমাত্র ক্যান্সার ভ্যাকসিনই করা যায়। না, যে কোনো প্যাথোজেনের এগেনস্টে করা যায়, এবং ইনফ্যাক্ট করা হচ্ছে আর কি। একটাও মার্কেটে নাই এখন পর্যন্ত, বাট পিপল আর ট্রাইং। আচ্ছা, এরপর হচ্ছে উইকিপিডিয়া থেকে জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই উইকিপিডিয়ার এই পেজটাতে অ্যান্টিডোটাইপ ভ্যাকসিন অলরেডি আই এক্সপ্লেন, মানে কিভাবে তৈরি করা হয়। আমি যেটা বলছি মানে যেটা এক্সপ্লেন করলাম ওই কথাই লেখা আছে এখানে। হ্যাঁ, ওকে। এবং এখানে আরেকটা এক্সপেরিমেন্টাল মানে ওই একটা ভ্যাকসিনের কথা বলা আছে, এটা হচ্ছে ক্যান্সার ভ্যাকসিন, র্যাকোটুমোম্যাব। দেখা যাচ্ছে না, একটু ছোট করে লেখা, বাট উইকিপিডিয়ার এই পেজে গেলে তো দেখবা। ওকে, র্যাকোটিমল কি, আচ্ছা, র্যাকোটুমোম্যাব। এটা হচ্ছে একটা এন্টি ইডিওটাইপ ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিনটা হচ্ছে ইটস ফর লাং অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, কিছুদিন আগে না, বেশ কয়েক বছর আগে এটা কিউবান ভ্যাকসিন নিয়ে প্রচুর কথা ছিল না, যে কিউবা হ্যাভ ডেভেলপড এ ভেরি পোটেনশিয়াল প্রসপেক্টিভ ভ্যাকসিন ফর লাং ক্যান্সার which also act on breast cancer। ছিল নাকি? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এইটা হচ্ছে সেই ভ্যাকসিন আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সেই কিউবান ভ্যাকসিন। কিউবা এটা ডেভেলপ করেছে আর কি। and it showed promising result in Cuba. I mean, where they did the trial in Cuba, and it shows promising uh, result. এখন এটা হচ্ছে ইউএসএ, তো ইউএস এফডিএ সেটা ট্রায়ালের পারমিশন দিয়েছে, এবং এটা ট্রায়াল হচ্ছে বেশ কয়েকটা দেশে আর কি। হ্যাঁ, ইনক্লুডিং ইউএসএ। কোন কোন দেশ হচ্ছে সেটা বলতে পারবো না, বাট ইউএসএ তে হচ্ছে আর কি। হ্যাঁ, এটা একটা ইডিওটাইপ ভ্যাকসিন, ইডিওটাইপ ক্যান্সার ভ্যাকসিন ফর কি বলে, লাং অ্যান্ড ব্রেস্ট, ইয়া। এটার হচ্ছে এই উইকিপিডিয়াতে এটারও একটা পেজ আছে। প্লাস হচ্ছে তোমরা যদি এটা সার্চ দাও, জাস্ট এটার নাম লিখে অসংখ্য পেজ পাবা তোমরা। ওকে, কিছু ইনফরমেশন এটার পক্ষে, কিছু অ্যান্সার ইনফরমেশন এটার বিপক্ষে। হোয়াট এভার, দিস ইজ সায়েন্স, সব রেজাল্ট তার পক্ষে যাবে না। ওকে, এবং আমাদের পেপারে না একসময় এই ভ্যাকসিনটা বেশি, মানে এই যে সম্ভবত 2-3 বছর আগে, আমাদের তো সায়েন্টিফিক জার্নালিজম খুব চমৎকার হয়। আহ, মানে একদিন হচ্ছে আমার এরকম এক বন্ধু আর কি, হ্যাঁ, সে আমাকে হঠাৎ করে বলতেছে যে, বন্ধু, আর নাকি কোনো চিন্তা নেই, কিউবা হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করে ফেলছে। মানে নিউজে ইনফরমেশন গুলো এমন ভাবে আসে যে পিপল থিঙ্ক দ্যাট ওকে, উই গেট দ্য মিরাকল মেডিসিন, সো ক্যান্সার উইল নট বি এ প্রবলেম এনিমোর। বাট ফ্যাক্ট হচ্ছে কি, অসংখ্য ডিফারেন্ট ধরনের ক্যান্সার আছে। এবং এইটা কি, এটা হচ্ছে পার্টিকুলার ফুসফুস ক্যান্সারের এগেনস্টে, ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিন আর কি, রাইট? এটা দিয়ে তোর অন্য ক্যান্সারে কাজ করবে না। বাট আমিও তখন নিউজ পড়েছিলাম, নিউজে এমন ভাবে আসছে যে দিস ইজ দ্য মিরাকল ভ্যাকসিন। ওকে, যে এটা সব ক্যান্সার নিউট্রালাইজ করে দিবে, এটা কি সম্ভব নাকি? মানে এবং মানুষজনের দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? যা যেভাবে লেখে, মানুষ তো সেটাই বুঝবে। আচ্ছা, যাই হোক, আম, কি বলবো, ওকে, এই স্লাইডে হচ্ছে এই যে ইডিওটাইপ ভ্যাকসিন কিভাবে হচ্ছে এই প্রোটেকশনটা দেয়, মানে কিভাবে ইমিউন রেসপন্সটা করে, সেটাই সামারাইজ করা হয়েছে। হ্যাঁ, এবং আই টুক দিস ফটো ফ্রম দিস পেপার।
এই যে পেপারগুলো আপলোড করেছি না, শেয়ার করেছি, ওখানে এই পেপারটাও আছে। এটাও একটা রিভিউ পেপার আর কি, এটা একটা রিভিউ আর্টিকেল। ইট ওয়াজ পাবলিশড ইন 2012, ওকে, ইন ফ্রন্টায়ার্স অফ অনকোলজি, মেবি পেপারটার নাম। ওই ওখানে শেয়ার করা আছে, হ্যাঁ, তোমরা বাক্স থেকে ডাউনলোড করে নিতে পারবা। এতে কিভাবে প্রোটেকশন দেয়? সো ইউ হ্যাভ দ্য ইডিওটাইপ ভ্যাকসিন, ইডিওটাইপ ভ্যাকসিন অ্যান্টিবডি আর কি, হ্যাঁ। এখন সেটাকে যখন হিউম্যানে ইনজেক্ট করা হলো, ওকে, সো তারপর কি হবে? যেহেতু সে হচ্ছে ইডিওটাইপ অ্যান্টিবডি, তার মানে হচ্ছে তার 3D স্ট্রাকচারের তো হচ্ছে ওই অরিজিনাল অ্যান্টিজেনটার ইপিটোপের স্ট্রাকচারটা আছে আর কি, হ্যাঁ। সো যেহেতু আছে, সো আফটার ইনজেকশন our body immune cell, the antigen presenting cell, okay, they can recognize this, okay. So antigen presenting cell তাদের সাথে কমপ্লেক্স ফর্ম করবে। at the same time, not only the antigen presenting cells, যে বি সেল আছে, হ্যাঁ, আমাদের বি সেলও তো হচ্ছে তাকে কি করবে, তাকে রিকগনাইজ করবে, হ্যাঁ। সো বি সেল যদি তাকে রিকগনাইজ করে, বি সেল হচ্ছে তার সাথে বাইন্ড করে হচ্ছে, যেহেতু বি সেল যদি তাকে রিকগনাইজ করতে পারে, সো দ্য বি সেল উইল গেট অ্যাক্টিভেটেড বাই দেম এন্ড প্রডিউস অ্যান্টিবডি এগেইনস্ট দ্য ক্যান্সার সেল, হ্যাঁ। কোন ক্যান্সার সেল? এই ইডিওটাইপিক অ্যান্টিবডি যে এপিটোপটা মানে মিমিক করে, সেই এপিটোপটা যে অ্যান্টিজেনের আর কি, যে ক্যান্সার সেল, ওকে। সো হচ্ছে দিস ইডিওটাইপ antibody will get recognized by the B cell. The B cell will form complex with them, and they will get activated and proliferate to plasma cell, and those plasma cell will produce the antibody, the antigen specific antibody, okay. So এবং এই অ্যান্টিবডি গুলা হচ্ছে কি কি কাজ করতে পারে? they can, তারা কিভাবে হচ্ছে ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করবে বাই ডাইরেক্ট ইফেক্ট, ওকে। ডাইরেক্ট ইফেক্ট কি হয়? এই অ্যান্টিবডি গুলা যখন হচ্ছে ক্যান্সার সেলের সাথে বাইন্ড করে হচ্ছে থ্রু সিগন্যাল ট্রানজাকশন দে ক্যান কজ দ্য অ্যাপোপ্টোসিস। সেই ক্ষেত্রে সিগন্যাল ট্রানজাকশন বলতে বোঝানো হয়েছে কি, যে এই বাইন্ড করার পরে এই যে অ্যাপোপ্টোসিস ঘটার জন্য তো এই ক্যাসকেড মানে সিরিজ অফ ইভেন্ট ঘটে সেলের মধ্যে, তারা এই অ্যান্টিবডি গুলা ওই ক্যাসকেডটাকে স্টিমুলেট করতে পারে আর কি, ওকে। যদি ওই ক্যাসকেডটাকে স্টিমুলেট করে, তাহলে তো অ্যাপোপ্টোসিস হয়ে সেল মরে যাবে। অথবা দে ক্যান লাইজ দ্য ডিস্ট্রয় দ্য ক্যান্সার সেল থ্রু কমপ্লিমেন্ট মেডিয়েটেড সাইটোটক্সিসিটি অর অ্যান্টিবডি mediated as antibody dependent cell mediated cytotoxicity, মানে ADCC or complement mediated, এই দুটো তো আমরা জানি, যে অ্যাক্টিভেশন এবং ইনঅ্যাক্টিভেশন যখন আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম না, সেখানে তো ছিল এই দুটা, ওকে। আচ্ছা, এটা তো গেল বি সেলের ক্ষেত্রে। আর হচ্ছে এখন আমরা আসি আবার সেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও তো এদেরকে হচ্ছে রিকগনাইজ করতে পারবে, বিকজ দে আর ইডিওটাইপ, they have the uh, they have the structure which mimic the antigen epitope, okay. So antigen presenting cell যদি তাদেরকে রিকগনাইজ করতে পারে, তারপরে ব্যাপারগুলো তো আমরা আসলে জানি। they will, this APC, they will process this idiotype antibody and will represent them, okay, and then যে প্রসেস করে যখন তারা প্রেজেন্ট করবে অ্যান্টিজেনকে, তখন হচ্ছে T cell will get attracted and come to them, okay. এখন বেসড অন দ্য টি সেল, মানে কোন টি সেল আসতেছে, সেটা CD8 না CD4, তার উপর ডিপেন্ড করে যে পরবর্তী ব্যাপারটা কি করবে। এবং দুইটাই তো আসে আসলে, হ্যাঁ। যদি CD4 আসে, তখন হচ্ছে তারা আসলে যদি CD4 আসে এখানে, হ্যাঁ, দেন দে অ্যাক্টিভেট দ্য বি সেল, ওকে। তারপর তো এই পাথওয়েতে যাবে। আর যদি CD8 চলে আসে, CD8 যেটা করে মানে কি, তোমার সিটিএল কি জানি, সাইটোটক্সিক ইফেক্ট আর কি, ওকে। এই সিডি সেলগুলো কি, এর হচ্ছে এই সিটিএল মানে কি জানি, সাইটোটক্সিক, মানে টি সেল যে হচ্ছে সেল লাইসিস করে না, ওই জিনিসটা আর কি, ওকে। মানে CD8 যে সেলগুলো থাকে, যে CD8 টি সেল, দে বেসিক্যালি এই মেকানিজমটা আর কি, কাইন্ড অফ এই জেনারেটিক সেল যেটা বলা হয়েছিল আর কি, হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল আর কি। The T cell itself get activated and they proliferate and they can kill the tumor cell, okay. এই টি সেলগুলো যে কাজটা করে, তারা হচ্ছে দে অ্যাক্টিভেট দ্য বি সেল, হ্যাঁ। আর এই টি সেলগুলো হচ্ছে তারা নিজেরা অ্যাক্টিভেট হয়ে দে proliferate and they can kill the cell, they can just kill the tumor cell or cancer cell, whatever you say, okay.
স্যার সাইটোটক্সিক টি সেল সামথিং ইয়া। স্যার একটা অ্যান্টিজেনের তো অনেকগুলো ডিটারমিনেন্ট থাকতে পারে, তো এখন ইডিওটাইপিক কি শুধু যে কোনো একটা স্পেসিফিক ডিটারমিনেন্ট বা এপিটপকে প্রেজেন্ট করবে? হুম, ইয়াপ। না, ও অ্যান্টিবডিতে হ্যাঁ, ইডিওট আপনি যে বললেন না, ইডিওটাইপিক অ্যান্টিবডি জাস্ট এপিটপকে হুম হুম প্রেজেন্ট হুম করে একটা অ্যান্টিজেন, তো ওটা কি জাস্ট একটা হুম হুম হুম। স্পেসিফিক একটা অ্যান্টিজেনের ধরুন অনেকগুলো এপিটপ আছে, তো যে কোনো একটা এপিটপকে সে প্রেজেন্ট করবে ওই অ্যান্টিজেনটা, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে স্যার এটা কি মানে কার্যকরী ওরকম হওয়ার কথা? এখনকার বেশিরভাগ ভ্যাকসিনই কিন্তু এই টাইপের। এখনকার বেশিরভাগ যে সাব ইউনিট ভ্যাকসিন গুলা বেশিরভাগই না এই টাইপের আর কি। হ্যাঁ, এখন ধরো এটা তো একটা অ্যান্টিবডি গেল। এখন ধরো যদি মনোক্লোনাল অ্যান্টিবডি হয়, মনোক্লোনাল অ্যান্টিবডি তো একটাই, ধরো ইডিওটাইপ যে অ্যান্টিবডিটা সেটা মনোক্লোনাল হলে তো সে আসলে একটা এপিটপকে রিপ্রেজেন্ট করবে মনোক্লোনাল অ্যান্টিবডি। যদি পলিক্লোনাল যে অ্যান্টিবডি হয় তাহলে তো সে একের অধিক করতে পারে, ঠিক না? জি স্যার। তো তবে যে ভ্যাকসিন গুলো ডেভেলপ করা হয় সেগুলো আসলে মনোক্লোনাল অ্যান্টিবডি বেসড আর কি। ওকে, মনোক্লোনাল অ্যান্টিবডির স্পেসিফিসিটি অনেক বেটার হয় আর কি। আচ্ছা, এখন ধরো থিওরিটিক্যালি তোমার মানে থিওরিটিক্যালি কিন্তু আমাদের পক্ষে পুরো একটা মিক্সচার তৈরি করা সম্ভব মনোক্লোনাল অ্যান্টিবডি। এক এক অ্যান্টিবডি এক এক ইপিটপ রিপ্রেজেন্ট করবে। সো থিওরিটিক্যালি উই ক্যান ডু দ্যাট, রাইট? ধরো তুমি যেই মানে সেটা ক্যান্সার সেল হোক আর প্যাথোজেনই হোক, তুমি হচ্ছে ডিফারেন্ট কতগুলো অ্যান্টিবডি বানালা, মানে মনোক্লোনাল ইডিওটাইপ অ্যান্টিবডি বানালা, এক এক ধরনের ইপিটপ রিপ্রেজেন্ট করবে, তারপর সে মিক্সচারটাকে দিলা। তখন তাহলে এই যে শুধু একটা এপিটপ স্পেসিফিক ইমিউনিটি না, মাল্টিপল এপিটপ স্পেসিফিক ইমিউনিটি পাওয়া যাবে থিওরিটিক্যালি। ঠিক আছে না, বুঝছো? ওকে, আই থিঙ্ক সামওয়ান অলসো ইজ ট্রাইং দ্যাট ওয়ে, যে একটা এপিটপের এগেইনস্ট না করে একটা মেয়ে বানায়। আই থিঙ্ক পিপল আর ট্রাইং দ্যাট। লোকজন না সবই চেষ্টা করতেছে। মানে ধরো তুমি একটা কিছু চিন্তা করতেছো যে এভাবে করা যায় কিনা, জাস্ট গুগল করো, দেখবে ইউ উইল গেট সামথিং। একটা দেখবা পাবলিশ পেপার আছেই। বেস্ট হচ্ছে কোনো কিছু মাথায় আসলে একটু গুগল করে নিয়ে আজকে দেখি যে লোকজন কি করতেছে। পিপল, আই এম ড্যাম শিওর পিপল মেবি অলরেডি ট্রাইড দ্যাট। আচ্ছা, এনিওয়ে এইটা কিন্তু হচ্ছে রেসপন্সটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে কিভাবে ইডিওটার ভ্যাকসিন তৈরি করা হয় সেটা না, ইডিওটার ভ্যাকসিন তৈরি করার প্রসেস হচ্ছে এটা আর কি। ওকে, এখানে যেটা এক্সপ্লেন করা আছে একই জিনিস, এখানে ওই ছবি দিয়ে দেখানো হয়েছে আর এখানে হচ্ছে মানে এক্সপ্লেন করছে আর কি। এইটা হচ্ছে এই ইডিওটার ভ্যাকসিন কিভাবে ইমিউন রেসপন্স দেয়। হ্যাঁ, আচ্ছা, আবার এইখানে কি এখন সব ইডিওটার ভ্যাকসিন যে এই কাজ করবে এটাও কিন্তু ভাববো না। ওকে, কারণ ইডিওটার প্রথম থেকে ইডিওটার ভ্যাকসিন গুলো নিয়ে এরকম অনেক অভিযোগই ছিল যে এটা হিউমোরাল দেয় না, শুধু হচ্ছে তোমার ইয়া দেয় আর কি, হিউমোরাল সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয় আর কি। তো হিউমোরাল ইমিউনিটি না দিলে তো অবশ্য প্রবলেম, কিন্তু হিউমোরাল হিউমোরাল ইমিউনিটি তো প্রথমে আসে আর কি। ওকে, কিন্তু এখন হচ্ছে আবার তোমার ওই এখন যে ইডিওটাইপ ভ্যাকসিন গুলো নিয়ে কাজ করে অনেক ইডিওটাইপ ভ্যাকসিন আবার দুইটাই দেয়, তারা হিউমোরাল ইমিউনিটিও দেয়, সেল মেডিয়েটেড ইমিউনিটিও দেয়। আবার অনেক এক্সপেরিমেন্টাল মানে ইডিওটাইপিক ভ্যাকসিন আছে যারা শুধু সেল মেডিয়েটেডটা দেয়, হিউমোরালটা দেয় না। ওকে, সেটা ভ্যাকসিন টু ভ্যাকসিন ভ্যারি করে আর কি। এই সেল মেডিয়েটেড নিয়ে ইমিউনিটি দিবে আসল জিনিস না, ওই অ্যান্টিজেনটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। এই অ্যান্টিজেনটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারতেছি আর কি। ধরো সরি অ্যান্টিজেনকে অ্যান্টিবডিটাকে কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং করা যায়। তো উই ক্যান ডু উই ক্যান ইঞ্জিনিয়ার দ্য অ্যান্টিবডি, এন্ড এটা একটা প্রোটিন, প্রোটিনকে তো আমরা ইঞ্জিনিয়ার মানে চেঞ্জ করতেই পারি। ওকে, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে ওই, আচ্ছা এই স্লাইডটা এখানে কেন, এই স্লাইডটা আগে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, এখানে যে 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 স্লাইডটা আছে এটা হচ্ছে এই যে তোমার ওই এক্সপেরিমেন্টাল কিউবান ভ্যাকসিনটার কথা বললাম না, র্যাকো টিউমোম্যাব।
ওই ভ্যাকসিনটা হচ্ছে কিভাবে কাজ করে সেটার আর কি মেকানিজম অফ অ্যাকশনটা দেওয়া হয়েছে, বাট উই অলরেডি নো দ্য মেকানিজম অফ অ্যাকশন, হাউ ইডিওটাইপিক ভ্যাকসিন ওয়ার্ক। ওকে, জাস্ট দেওয়ার জন্য দিয়েছে আর কি। মানে আই টুক দিস ফটো ফ্রম দিস পেপার, ইটস অলসো এ রিভিউ আর্টিকেল। ওকে, এটা পড়লে মোটামুটি এই ভ্যাকসিনের ডিটেলস জেনে যাবে আর কি। ওকে, এখনো ট্রায়াল অবস্থায় আছে আর কি। ক্যান্সার ভ্যাকসিনের একটা মানে অনেক সময় লাগে কেন, এটা ট্রায়ালে না সময় লাগে অনেক বেশি। কেন বেশি সময় লাগে ট্রায়ালে, এনি আইডিয়া? স্যার ক্যান্সার ট্রায়ালে তো ভ্যাকসিন অনেকক্ষণ অনেক চেক করতে হয় যে এটা সেফ কিনা, কাজ করতেছে কিনা। এই জন্য স্যার বিভিন্ন মানে জিনিসের স্পেসিমেনের উপর বিভিন্ন ভাবে কাজ করতে পারে, এটাও দেখতে হয় কার উপরে কিভাবে কাজ করবে। ডেফিনেটলি এটা তো আছেই, কিন্তু একই জিনিস ধরো এটার এগেনস্টে যে ভ্যাকসিন সেখানেও তো মানে করা হয় আর কি, সেফটি তারপরে লং টাইম দেয়া। আচ্ছা, ইনফেকশিয়াস ডিজিজ তো তাড়াতাড়ি হয় না। ধরো এই যে ইনফেক্টেড হলাম, এ দেখা যায় একদিন বা কতদিন, 7 দিন, 10 দিন, 30 দিন, 20 দিন, এর মধ্যে তো আমরা মানে অসুস্থ হয়েই যাই, ঠিক না? সো ভ্যাকসিন কাজ করতেছে কিনা বোঝা কিন্তু ইজি। ওকে, ভ্যাকসিন দিলা, দেওয়ার পর হচ্ছে পেশেন্ট হচ্ছে ওই প্যাথোজেন দিয়ে এক্সপোজড হইলো, আমরা 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট টের পাবো যে আদৌ কি হচ্ছে না হচ্ছে, কিছু হচ্ছে কিনা আদৌ আর কি। কিন্তু ক্যান্সার তো এরকম এই 10-15 দিনে হয় না। ক্যান্সার তো এটা একটা বছরের পর বছর ব্যাপার, রাইট? সো এমনিতে ন্যাচারালি কিন্তু সময় অনেক বেশি লাগবে। মানে ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে এই যে আদার কিছুগুলো যেগুলো আছে, যেগুলো বললো সেফটি, তারপরে হচ্ছে মানে সেফটি এবং রেসপন্স, এটা তো এমনিতে তো সময় লাগেই ইভালুয়েট করতে, মানে অনেক বছর সময় লাগে। এই ক্যান্সার ভ্যাকসিনের ক্ষেত্রে আরেকটা এডিশন আর কি, ডিজিজের ইয়েই অনেক বেশি, এটা কি বলা যায়, মানে ডিজিজ ডেভেলপমেন্টের হতেই অনেক সময় লাগে। সো এই ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল এই জন্য আরো বেশি সময় লাগে আর কি। এই এইচআইভির তোমার প্রোটেক্টিভ অ্যান্টি ভ্যাকসিন না এই আসবে না, এই জন্যই আসবে না। মানে আসো কাহিনী ডিফারেন্ট, কারণ এইচআইভির তোমার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 বছর অন অ্যান অ্যাভারেজ। ভ্যাকসিন দিয়ে সেটা ট্রায়াল দিবে আসলে কবে। তবে এইচআইভি থেরাপিউটিক ভ্যাকসিন নিয়ে কিন্তু প্রচুর কাজ হচ্ছে আর কি। ওকে, ওই নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলা হয় এটাকে। সায়েন্স না চেঞ্জ হয় তোমার এক সময়, লাইক আজকে থেকে প্রায় 30 বছর আগে তোমার এই তখন হচ্ছে নিউট্রালাইজ এইচআইভি নিউট্রালাইজ অ্যান্টিবডি নিয়ে অনেকে কাজ করছে আর কি। ওইটাও তো আসলে ওইটাও তো মানে আমরা যখন নিউট্রালাইজ অ্যান্টিবডি মানো তো ইটস অলসো ফল ইনটু দ্য ইমিউনোথেরাপি ক্যাটাগরি আর কি। 30 বছর আগে নিউট্রালাইজিং অ্যান্টিবডি এইচআইভি মানে ওই স্ট্র্যাটেজিতে অনেকেই কাজ করেছে, বাট সামহাও ওই জিনিসটা ধামাচাপা পড়ে গেছিল আর কি, নিউট্রালাইজিং অ্যান্টিজেনের ব্যাপারটা। তো আবার গত 5 বছর থেকে ওই ব্যাপারটা আবার সারফেস হচ্ছে আর কি, যখন এই ট্রেডিশনাল ভ্যাকসিন বানাতে লোকজন ফেল করলো, তখন হচ্ছে আবার এই নিউট্রালাইজিং অ্যান্টিবডি বানানোর চেষ্টা লোকজন এখন করতেছে আর কি, থেরাপিউটিকটা আর কি। ওকে, প্রোটেক্টিভ প্রিভেন্টিভ তো করা যায়নি, সো এখন লোকজন মানে এইচআইভির ক্ষেত্রে এগেন রিসার্চার দে আর ট্রাইং ফর দ্য থেরাপিউটিক ভ্যাকসিন ডেভেলপমেন্ট। ভ্যাকসিন সায়েন্স না একটা মজার বিষয়, জিনিসটা কমপ্লেক্স বাট ইটস অ্যাকচুয়ালি অ্যান ইন্টারেস্টিং থিং। আচ্ছা যাই হোক, এরপরে কি, এটা তো গেল ইডিওটাইপ। হ্যাঁ, হোলসেল ভ্যাকসিন। আচ্ছা, হোলসেল ভ্যাকসিনের কনসেপ্ট আসলে আমরা জানি, ঠিক না? হোলসেলে হচ্ছে পুরো সেলটাকে আমরা হচ্ছে ইউজ করব, কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল হোলসেল ভ্যাকসিন আছে আর কি। হ্যাঁ, এবং মানে অনেকগুলো ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হয়েছিল হোলসেল, মানে তোমার এই হোলসেলের ক্ষেত্রে কি হবে, নর্মাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম, টিউমার সেল নাও, টিউমার সেল নিয়ে সেটারে হচ্ছে তুমি কি বলো মেরে ফেলো, ইনঅ্যাক্টিভেট করো, তারপর সেটার ভ্যাকসিন হিসেবে ইউজ করো। এটা তো বেসিক। তো ক্যান্সারে এরকম অনেক হোলসেল ভ্যাকসিন ট্রায়াল দেওয়া হয়েছে অ্যান্ড অল অফ দেম ফেইল। হ্যাঁ, কোনোটাই আসলে তেমন কোনো মানে ইমিউন রেসপন্সই দিতে পারে নাই। বাট এই রিসেন্টলি, এটা রিসেন্টলি মানে অত রিসেন্টলিও না, এটা এখন ট্রায়ালে আছে,
one approach of wholesale vaccine. Okay, I mean, it attracted human interest. Okay, generated human interest. কারণ হচ্ছে এটা একটু ডিফারেন্ট আর কি। ওকে, এটার অ্যাপ্রোচটাকে আমি জাস্ট অ্যাপ্রোচের ব্যাপারে একটু আইডিয়া দিই। এটাও হচ্ছে এই জিনিস ওই বই থেকে, হ্যাঁ, এইটা হচ্ছে ওই যে এই ভ্যাকসিন ডিজাইন বই থেকে আর কি। হ্যাঁ, ওইখান থেকেই জাস্ট এই যে দেখো বলছি না যে 755 নম্বর পেজে হচ্ছে চ্যাপ্টার 43 শুরু হয়েছে আর কি। ওকে, ইন 760 এই পেজে গেলে হচ্ছে এটা পেয়ে যাবে আর কি। আচ্ছা, এইখানে অ্যাপ্রোচটা কি? দাঁড়াও, আচ্ছা, যখন আমাদের হিউম্যান বডিতে জেনোগ্রাফট করা হয়, জেনোগ্রাফট মানে হচ্ছে অন্য স্পিসিস থেকে ধরো টিস্যু এনে গ্রাফটিং করা। গ্রাফটিং মানে তো জানো, গ্রাফটিং জানো না সবাই? জি স্যার। গ্রাফটিং এর ব্যাপারে সবাই জানি না আমরা? ওকে, হ্যাঁ জানি তো। তোমার এই যে ওকে, তোমার এই যে কি বলে এই যে ধরো অর্গান ট্রান্সপ্লান্ট, এটাও একটা গ্রাফটিং। হ্যাঁ, যাই হোক, ওই জেনোগ্রাফট হচ্ছে অন্য স্পিসিস থেকে আর কি, মানে হিউম্যান টু হিউম্যান না। ধরো অন্য একটা স্পিসিস থেকে যদি এরকম কোনো গ্রাফটিং করা হয়, যেটাকে জেনোগ্রাফট বলা হয়, ধরো আমাদের বডিতে, আমাদের বডি কিন্তু সাথে সাথে সেটার হচ্ছে ইয়ে করার চেষ্টা করে আর কি, সেটারে রিজেক্ট করে আর কি। তাহলে আমাদের বডি রিজেক্ট করে কেমনে সেটারে আসলে? মানে একটা ফরেন টিস্যু আসলো, জেনোগ্রাফট করলো, আমাদের বডি সেটাকে রিজেক্ট করে। সে আসলে রিজেক্ট করে কি হবে? হ্যাঁ, রিজেক্ট করে, কমপ্লিমেন্ট মেডিয়েটেড রিজেকশন হয় সেখানে। বাট রিজেক্ট করতে গেলে তো তাকে তো আসলে আগে রিকগনাইজ করতে হবে। মানে কমপ্লিমেন্ট তো পরে, আগে তো আমাদের বডিকে রিকগনাইজ করতে হবে, ওকে, যে ইটস এ ফরেন সেল, ওকে, ইটস নট মাই ওন। সো এই রিকগনাইজ করার জন্য তো তারা আসলে যে সেল সারফেসের যে বিভিন্ন প্রোটিন টোটিন থাকে সেগুলো দিয়ে, মানে সেল সারফেস অ্যান্টিজেন গুলো দিয়ে তো রিপ্রেজেন্ট করে। এর মধ্যে একটা অ্যান্টিজেন আছে আলফা গ্যাল, এটার নাম, হ্যাঁ, alpha-1,3 গ্যালাক্টোসিল ইপিটোপ। হ্যাঁ, মোটামুটি হচ্ছে তোমার এটা ইভলিউশনের কারণে আহ, তোমার হ্যাঁ, মোস্ট অফ দ্য এনিমেল, হ্যাঁ, যে দে এক্সপ্রেস দিস অ্যান্টিজেন ইন দেয়ার সারফেস, ওকে, এক্সেপ্ট সাম প্রাইমেট, এর মধ্যে হিউম্যান। মানে আমাদের হিউম্যান বডির সেল এই জিনিসটা, এই প্রোটিনটা এক্সপ্রেস করে না। এবারে বেশিরভাগ এনিমেলই হচ্ছে এই জিনিসটা হচ্ছে এক্সপ্রেস করে, ওকে, এই প্রোটিনটা আর কি। তো এই জন্য দেখা যায় অন্য এনিমেল থেকে যদি আমাদের বডিতে গ্রাফটিং করা হয়, তখন হচ্ছে আমাদের বডি এটাকে হচ্ছে ওই ওই ফরেন হিসেবে এই 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 প্রোটিনটাকে রিকগনাইজ করে। কারণ আমাদের বডিতে এই প্রোটিন এক্সপ্রেস হয় না, ডিফারেন্টলি আমাদের বডি এটাকে ফরেন হিসেবে রিকগনাইজ করবে। রিকগনাইজ করে তারপর সে হচ্ছে কমপ্লিমেন্ট মেডিয়েটেড সেল ডেথ করে আর কি। হ্যাঁ, এই কমপ্লিমেন্টের মাধ্যমে এই এই ফরেন টিস্যুটাকে লাইসেন্স করে দেয়, ওকে। মানে এই কি বলা যায়, এই অ্যাপ্রোচটা, হ্যাঁ, এই মেকানিজমটা ইউজ করা হয়েছে এই নতুন যে প্রসপেক্টিভ ভ্যাকসিনটা, যেটা ট্রায়ালে আছে, ওকে, সেই ভ্যাকসিনটা ডেভেলপ করার কাজে কি করা হয়েছে, তোমার যে টিউমার সেল আসছে না, টিউমার সেলকে এই ক্ষেত্রে অ্যাপ্রোচটা হচ্ছে টিউমার সেলকে কোট করা হয় এই প্রোটিনটা দিয়ে। কোট করা মানে তো আমরা জানি, হ্যাঁ, কোটিং। হ্যাঁ, টিউমার সেলকে এইটা দিয়ে কোটিং করে তারপর হচ্ছে ওই সেলটাকে হচ্ছে ইয়া হিসেবে ইউজ করা হয়, তোমার ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়। তো এটার সুবিধা কি? ইমিউন রেসপন্স কিন্তু খুব ভালো হবে, কারণ আমাদের বডি এটাকে তো ফরেন হিসেবে রিকগনাইজ করে, ওকে। যেহেতু হচ্ছে এটা দিয়ে কোট করছি আমরা হচ্ছে ওই আমাদের টিউমার সেলটাকে, যেটাকে আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে চাই, এটা অনেকটা কিন্তু অ্যাডজুভেন্ট টাইপের একটা হেল্প করে আর কি। হ্যাঁ, ওই যে সাব ইউনিট ভ্যাকসিনের সময় আমরা পড়ছিলাম না কি জানি করা হয়, ওই যে তোমার ওই যে ভ্যাকসিন, যে পলিস্যাকারাইড যে ভ্যাকসিন গুলো ইমিউন রেসপন্স তো ভালো দেয় না, ওটার সাথে আমরা একটু প্রোটিন টোটিন যুক্ত করে দিতাম না, অনেকটা কিন্তু জি স্যার। ওই টাইপের ব্যাপার স্যাপার আর কি। মানে এখানে আমাদের যে ক্যান্সার সেল সেটা তো শুধু পলিস্যাকারাইড না, হোল সেলই, বাট the whole cancer cell, I mean, usually, I mean, all the whole cancer, মানে whole cell based cancer vaccine, okay, none of them give any good immune response, okay, but এই অ্যাপ্রোচে ভালো মানে প্রসপেক্টিভ রেজাল্ট পাওয়া গেছে, যে ক্যান্সার সেলকে এই প্রোটিনটা দিয়ে কোট করে তারপর এটাকে যখন ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়েছে, রেজাল্টস আর প্রমিজিং, ওকে। তো চলতেছে, এটার ট্রায়াল চলতেছে আর কি, এখানে ইনফরমেশন পাবা। ফেজ 3 ট্রায়ালে চলে গেছে, এই ভ্যাকসিনটার নাম এখানে কোনো একখানে আছে, খুঁজে বের করবা, ঠিক আছে, এবং এটা পড়বা, পড়লে বুঝবা।
ফেজ 3 ট্রায়ালে গেছে 2010-এ। চিন্তা করো কতদিন লাগে ট্রায়াল করতে, জাস্ট ইমাজিন। মানে in 2010 the phase 3 trial started and it is 2020। হ্যাঁ, মানে 10-11 বছর হয়ে যাচ্ছে, স্টিল নাও মানে ইট দ্যাটস লং ইট টেক্স। কত সময় লাগে চিন্তা করে দেখো। যদি কাজ করে দেন ইট উইল বি রিয়েলি গুড। কারণ এটা তো না হয় ধরো একটা একটা ক্যান্সারের এগেনস্টে হচ্ছে এটা ডেভেলপ করা হচ্ছে, বাট এটা কিন্তু আচ্ছা, পাওয়া গেছে প্যানক্রিয়াটিক ক্যান্সার। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি এটা মানে সাকসেসফুল হয় ইট উইল বি গ্রেট। কিন্তু যদি এটা প্যানক্রিয়াটিক সেলের ক্যান্সারের এগেনস্টে, কিন্তু এটা কি এই অ্যাপ্রোচটা কাজ করতেছে। ওকে, সো তখন হচ্ছে এই অ্যাপ্রোচটা ইউজ করে অন্যান্য ভ্যাকসিন ডেভেলপ করার কি করা হবে, মানে হচ্ছে চেষ্টা করা হবে আর কি। হ্যাঁ, যদি অ্যাপ্রোচটা কাজ করে। আচ্ছা, আরো বিভিন্ন ভ্যাকসিন আছে, যে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। এটা একটা ভাইরাল ভেক্টর ভ্যাকসিন কি অলরেডি তোমরা জানো না ভাইরাল ভেক্টর কি কি করা হয়? ডিএনএ ভ্যাকসিন তো জানি না আমরা? ডিএনএ ভ্যাকসিনে হচ্ছে, হ্যাঁ জানি না আমরা, হ্যাঁ, জানি তো। Yes. জি স্যার। ওকে, তো ডিএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে অ্যান্টিজেন এনকোডিং যে ডিএনএটা সেটাকে আমরা আজকে ভ্যাকসিন হিসেবে ইউজ করি। ওকে, তো ওই ভাইরাল সরি হয়ে গেল। আচ্ছা, ভাইরাল ভেক্টর ভ্যাকসিনে কি ওই ডিএনএটা, এটাও কিন্তু ডিএনএ ভ্যাকসিনই, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। এই ক্ষেত্রে হচ্ছে ডিএনএটাকে আমরা মানে ধরো একটা ডিএনএ আছে তোমার, হ্যাঁ ভ্যাকসিন ক্যান্ডিডেট ডিএনএ আছে, এই ডিএনএটা তো আমরা হোস্টেস বডিতে ইনজেক্ট করতে পারি, ডিরেক্টলি ইনজেক্ট করতে পারি, জিন গান আছে জিন গান দিয়ে ইনজেক্ট করে দিতে পারি, অথবা হচ্ছে আমরা ভেক্টর ইউজ করতে পারি। ওকে, তো ভাইরাল ভেক্টর ইউজ করা হয়। ওই জিনিস ডিএনএ নাও, ডিএনএ হচ্ছে তোমার ওই প্লাজমিডের মধ্যে ইনজেক্ট করো, ঠিক আছে। তারপর হচ্ছে সেই প্লাজমিডটা হচ্ছে ক্যারিয়ার ভাইরাস দিয়ে, ওকে, ক্যারিয়ার ভাইরাসের মধ্যে তো এই তোমার এই ডিএনএটা ইনজেক্ট করে দাও, তারপর সেটা হচ্ছে ভ্যাকসিন হিসেবে ইউজ করো। ওকে ওকে, সো ডিএনএ এটাও ভাইরাল ভেক্টর ভ্যাকসিন হচ্ছে ডিএনএ ভ্যাকসিন আর কি, জাস্ট হচ্ছে ডেলিভারি সিস্টেমটা আলাদা, উই আর ডেলিভারিং ইট থ্রু ভাইরাস। ওকে ওকে, সো এক্সপেরিমেন্টাল, এটা একটা এক্সপেরিমেন্টাল, মানে এক্সপেরিমেন্টাল কি এটা ইয়াতে, এটাও ট্রায়ালে আছে। পোস্ট ভ্যাক ভিএফ অলরেডি এটার ট্রায়াল কিছু হয়েছে, এটা প্রোস্টেট ক্যান্সারের এগেনস্টে আর কি। হ্যাঁ, এটার রেজাল্টও খুব একটা প্রমিসিং না। এখানে আমি এটা ওই বই থেকেই দেওয়া, হ্যাঁ এখানে পুরোটা দিই নেই আমি। এর এই প্যারাগ্রাফের পরেই, বইটা খুললে দেখবে প্যারাগ্রাফের পরেই আর কি এটা ট্রায়ালের ব্যাপারে লেখা আছে। এটার রেজাল্ট সম্ভবত 6 মান্থ। ডেনড্রাইটিক বেস্ট যেটা ছিল যে 4 মান্থ লাইফ এক্সপেক্ট মানে লাইফ এক্সপেন্স বাড়ায়। I think this one it increased. I mean, based on the trial result, it was able to extend the life span for 6 months. Okay, as far I can remember. Okay. Okay. তারপর তো ডিএনএ ভ্যাকসিন জানি তো, হ্যাঁ ডিএনএ ভ্যাকসিনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তোমরা জানো, তো সমস্যা নাই। ক্যান্সার ভ্যাকসিনটা আই থিঙ্ক, মানে ক্যান্সার ভ্যাকসিনটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস। ওকে, সো এটা একটু ভালো মতো পড়বা। ওকে, তো এই বই দিছি, পেপার গুলো দিচ্ছি, একটু উল্টা পাল্টা দেখো, মানে ডেফিনেটলি এটাই মেইন, এই পাওয়ার পয়েন্টটাই মেইন। আমি সব রেফারেন্স গুলো দিয়ে দিছি আর কি, একটু উল্টা পাল্টা দেখো। এটা এটা পড়ো, হ্যাঁ, কেন এটা পড়ার সময় তোমাদের মনে আরো নতুন নতুন কোনো অনেক কোয়েশ্চেন আসবে নেক্সট ক্লাসে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, আর এই আজ এই ক্লাস তো হচ্ছে আমি ইয়া করে দিব, আপলোড করেই দিব আজকে, কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, সো তোমরা এটাও দেখতে পারবে। আর ভিডিও লেকচার আমি দিয়ে দিব আর কি, আজকে দিয়ে দিব।